সেই মুজিব পরিবার হত্যা করার পর থেকে কিন্তু হাসিনা আর রেহানাকে ভারতে বসে এরা দুধ কলা খাইয়ে পুষেছে বাংলাদেশের বিরুদ্ধে। এবং এদেরকে যদি আজকে দুধ কলা খাইয়ে পুষে যদি বাংলাদেশের বিরুদ্ধে নিয়োগ করেছে, এত বছর বাংলাদেশে এত ক্ষতি করেছে, এখানে যদি ভারত শেষ মুহূর্তে যদি হাসিনাকে প্রোটেকশন না দেয়, তাহলে বাংলাদেশে আর কোনো দ্বিতীয় ব্যক্তিকে বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহী হিসেবে হাসিনার জায়গায় আরেকটা তৈরি করা যাবে না, আরেকটা হাসিনা, আরেকটা অসভ্য পুরুষ বা নারীকে তৈরি করা যাবে না। ভারতের এবং স্বৈরাচারী শেখ হাসিনার পুরো যে অবকাঠামোটা সেটা অটুট থাকে, যার কারণেই কিন্তু আজকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বিশ্ববরেণ্য ব্যক্তি হওয়ার পরেও কিন্তু উন্মুক্ত প্রমাণিত সমগ্র জাতির সামনে আন্তর্জাতিকভাবে প্রমাণিত যত আয়নাঘরের খুনি আছে, ডিজিএফ এর প্রধানরা এবং চোর বদমাশ গুন্ডা সকল লেভেলের ক্রিমিনালরা কিন্তু যার যার জায়গায় বসে আছে। ওই মগবাজারের মসজিদ রোডে ভোট কেন্দ্রে ঢুকে দেখি প্রিজাইডিং অফিসার সুদ্ধা সিল মারছে ধানের শীষে, কানের উপরে চর মেরে চেয়ার থেকে ফেলে দিয়েছিলাম। একই সাথে আমাদের ওয়্যারলেসের খবর আসছে যে আমাদের ইউনিটেরই 30 বাংলার আরেক অফিসার লেফটেন্যান্ট, সে কার্জন হলের ভোট কেন্দ্রে সে এক প্রফেসরকে থাপ্পড় মেরে ফেলে দিয়েছে। এই ছিল সেনাবাহিনীর চরিত্র, দেশপ্রেমী। হাসনাত যা বলেছে সেটা কিন্তু বিনা মেঘে বজ্রপাত নয়। যদি এমন হতো যে হাসনাত যা বলেছে তার সাথে এই গত 5ই আগস্ট থেকে এই পর্যন্ত যা কিছু হয়েছে বা চলছে তার সাথে কোনো প্রাসঙ্গিকতা নেই বা প্রাসঙ্গিক না, তাহলে হয়তো সন্দেহ জাগতো যে কোনো নাটক কিনা। হাসনাত যা বলেছে তার প্রতিটা কথার সাথে কিন্তু সকল কিছু সম্পর্ক আছে। যেমন আমি এই জন্য বলছি মানুষ যেন গা ভাসিয়ে না দেয়, কারণ বিএনপি সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, বিকালে এক কথা বলে। মুনাফিকির চরম সীমায় বিএনপি, এবং বিএনপি জনগণের কাছ থেকে সকল আস্থা হারিয়ে ফেলেছে ইতিমধ্যে। সুতরাং বিএনপি কি বললো না বললো সেটা নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না কথা বলে, কারণ বিএনপি নিজেদেরই কোনো ভিত্তি নেই। তো আমি বলছি যে দেখেন, এই সেনাপ্রধান গত 16 বছর কিন্তু এই সেনাপ্রধান বিভিন্ন র্যাঙ্কে এবং স্বৈরাচারী শেখ হাসিনার আত্মীয় হয়ে বিভিন্ন র্যাঙ্কে সুবিধা নিয়ে কিন্তু আজকে এই পর্যায়ে আসছেন। আল্লাহ ওনাকে 5ই আগস্ট উনি তুলে দিয়েছেন না, আমি সেটাই বলতে যাচ্ছি, ব্যাখ্যা করছি। উনি একটা হচ্ছে আপনি দান খয়রাত করবেন, নিজের ইচ্ছা নিজের মন থেকে আপনি দান খয়রাত করেছেন। আর একটা হচ্ছে আপনি বাধ্য হয়ে ঠেকায় পড়ে দান খয়রাত করেছেন। আর তার চেয়েও খারাপ অবস্থা হচ্ছে আপনার মাথায় কেউ পিস্তল ধরেছে যে আপনাকে মানুষ লোক দেখানোর জন্য দান খয়রাতটা করতে হবে। সুতরাং বিষয় কি ভিন্ন রকম না? স্বেচ্ছায় দান খয়রাত আর বিপদে পড়ে ঠেকায় পড়ে দান খয়রাত, দুটো তো এক জিনিস নয়। যদি উনি সত্যিকার অর্থেই, তারপর আমি যেদিকে যাচ্ছিলাম এই কথাটা বলে নিই, তাহলে আবার খেয়ে হারিয়ে ফেলবো। সোজা কথা হচ্ছে যে 16 বছরে ওনার বিভিন্ন ভূমিকার কথা যদি বাদেই দিই, শুধু 5ই আগস্ট থেকে ধরি, কি করে ছাত্রদের এই বিপ্লবকে ছিনিয়ে নিয়ে আসিফ নজরুলকে দিয়ে তড়িঘড়ি করে সরকার গঠন করা 2-3টা ছাত্র নেতাকে নিয়ে সংবিধানের অধীনে, কোনো কিছুই কিন্তু পরিকল্পনার বাইরে হয়নি। আপনাকে বুঝতে হবে বিপ্লব মানে হচ্ছে সবকিছুই মানে জাত অবস্থা, কোনো কিছুই শৃঙ্খলার মধ্যে না, কোনো কিছুই নিয়ন্ত্রণের মধ্যে না, সেটার নাম হচ্ছে বিপ্লব। কেউ কারোর কথা শুনছে না, কি হচ্ছে কেউ জানে না। তার মাঝখানে অত্যন্ত পরিকল্পিতভাবে যখনই স্বৈরাচারী শেখ হাসিনা একদিকে অজিত দোভালের নির্দেশে সেনাপ্রধান স্বৈরাচারী শেখ হাসিনাকে সেফ এক্সিট দিচ্ছে বাংলাদেশ থেকে, এবং ঠিক তখনই আসিফ নজরুল এই চতুর চালাক শেয়ালটা সে আবার ছাত্র নেতাদেরকে তড়িঘড়ি করে সে পিক আপ করে কি বলে এই বঙ্গভবনের দিকে রওনা দিয়েছে। তো পরবর্তীতে সেনাপ্রধানকে এই যে এত কিছু হলো, বিপ্লবটাকে চুরি করে নিয়ে আসিফ নজরুল একটা সরকার গঠন করলো, সারা বাংলাদেশের জনগণের মাঝখানে একটা প্রশ্ন যে এই যে উদ্ভট এনজিওর একাডেমির যত কি বলে এটাকে উপদেষ্টা এনে বসানো হলো, কারা নিয়োগ দিচ্ছে? সবারই প্রশ্ন। বিশেষ করে যারা আমরা এত বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ করছি, যেখানে মোটামুটি প্রায় খবরই রাখি, সেখানে আমরাও জানি না এই নিয়োগটা কে দিচ্ছে। আপনিও এর সাথে ইনভলভ ছিলেন, আপনারও একই প্রশ্ন ছিল। সো
এবং বরাবরই কিন্তু সেনাপ্রধান ওনাকে প্রশ্ন করা যখন করা হয়েছে এই নিয়োগগুলা কারা দিচ্ছে, আমি নাম কারো বলবো না কে, বাট আমি জানি ওনাকে প্রশ্ন করা হয়েছে অনেকবার যে এই নিয়োগগুলো কে দিচ্ছে। উনি সরাসরি একবার দুইবার না বহুবার এটাকে প্রত্যাখ্যান করেছেন যে কারা নিয়োগ দিচ্ছে আমি জানি না, আমাকে জিজ্ঞেস করে কোনো নিয়োগ দেওয়া হচ্ছে না, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই নিয়োগের গুরুত্বপূর্ণ পদগুলা কিন্তু সেনা প্রধানের ইঙ্গিতেই হয়েছে, ওনার নির্দেশেই হয়েছে। এবং এই যে যত কিছু হচ্ছে, আমি শুরু থেকে 5ই আগস্টের পর থেকে চিৎকার করে বলেছি, আমি হাসনাত, সার্জিস, বিশেষ করে সার্জিসের সাথে ফোনে যোগাযোগ করে ওর সাথে টেক্সট পাঠিয়ে ও আমাকে বলেছে ভাইয়া আপনি আমাকে ভয়েস মেল পাঠিয়ে দেন, আমি দেখে নিব, খুব ব্যস্ত। কিন্তু ওরা বাচ্চা বাচ্চা ছেলে তো ওরা বুঝতে পারেনি আসলে ওই মুহূর্তটার গুরুত্বটা কতটুকু ছিল, যার কারণেই কিন্তু গত 7 মাস বা এত মাস ধরে আমরা সাফার করছি। সেই সময় যদি বিপ্লবী সরকার গঠন হতো, সার্জিসরা যদি অন্যদিকে মনোযোগ না দিয়ে যেই ভাইয়াটা এতদিন ধরে কথা বলছে এবং সবার আগে মিডিয়া যুদ্ধ শুরু করেছে বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে, একটু গুরুত্ব দিয়ে শুনতো, তাহলে কিন্তু আজকেই পরিবেশ হয় না। তখন আমি ভয়েস মেল পাঠিয়েছি, অহংকার করি নাই যে আমি ছোট, আমরা একটা টিম হিসাবে কাজ করেছি, আমি মেসেজ পাঠিয়েছি, ভয়েস মেল পাঠিয়েছি, যেটাই কাজ করি, যেটাই কাজে লাগে, বলেছি তোমাদের বিপ্লব চুরি হয়ে যাচ্ছে, তোমরা তো মারা পড়বা, দেশও শেষ হয়ে যাবে, তোমরা জলদি বিপ্লব করো, চুপ্পুকে সরাও। কারণ এই সেনা প্রধানই কিন্তু চুপ্পুকে রেখেছে এই অজিত দোভালের নির্দেশেই। চুপ্পু হচ্ছে সাংবিধানিক কাঠামো, যেই চুপ্পু থাকলে, যেই প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া কোনো সরকারি চাকরিজীবীর কোনো চাকরি যায় না, নিয়োগও হয় না, চাকরি যায়ও না। ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারদের কিন্তু চাকরি খেতে হলে যদি প্রফেসর ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা উনি যদি সেনা প্রধানকে বিতাড়িত করতে চায়, চাকরি থেকে বরখাস্ত করতে চায় বা অবসরে পাঠাতে চায়, তাহলে কিন্তু চূড়ান্ত স্বাক্ষরটা লাগবে কিন্তু প্রেসিডেন্টের। ওই অঙ্কটার জন্যই কিন্তু চুপ্পুকে বসিয়ে রাখা হয়েছে ওইখানে, এবং সেনা প্রধান যেন নিজের জায়গায় বসে থাকতে পারেন, এবং সেনা প্রধান নিজের জায়গায় যেন বসে থাকতে পারেন, এটা কিন্তু উনার ব্যক্তিগত ইচ্ছা না, এটা কিন্তু ওই অজিত দোভালের পরিকল্পনা, ভারতের পরিকল্পনা। কারণ সেনা প্রধান নিজের জায়গায় থাকলে পরে ভারতের এবং স্বৈরাচারী শেখ হাসিনার পুরো যে অবকাঠামোটা সেটা অটুট থাকে। যার কারণেই কিন্তু আজকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বিশ্ববরেণ্য ব্যক্তি হওয়ার পরেও কিন্তু উন্মুক্ত, প্রমাণিত, সমগ্র জাতির সামনে আন্তর্জাতিকভাবে প্রমাণিত যত আয়নাঘরের খুনি আছে, ডিজিএফ এর প্রধানরা এবং চোর, বদমাশ, গুন্ডা, সকল লেভেলের ক্রিমিনালরা কিন্তু যার যার জায়গায় বসে আছে এবং তার সেনানিবাসের ভিতরে বসে আছে, সেনানিবাসের ভিতরে বসে আছে। সেনা প্রধানের কোর্সমেট যে সবচেয়ে বড় খুনির মাঝখানে একজন, 2-3 জন বড় খুনির মাঝখানে একজন, লেফটেন্যান্ট জেনারেল আকবর। তো এই লেফটেন্যান্ট আকবর কিন্তু এই 13 লং কোর্সের এই অফিসারগুলো কিন্তু 3 বাহিনী প্রধান কিন্তু তারা এই জেনারেল আকবর এবং আরো বাকি খুনিদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে। সেখানে প্রফেসর ইউনুস কিন্তু তাদেরকে বের করে এনে গ্রেপ্তার করতে পারছেন না, বাট ওইটা আলাদা ডিসকাশন। কিন্তু এটা সেনা প্রধানের মাথায় আসছেন যে প্রফেসর ইউনুস কোন লাইনে কাজ করেন, এটা এখনো কিন্তু বুঝতে পারছে না। আন্তর্জাতিক সমগ্র সমর্থন নিয়ে উনি এমন ভাবে নিয়ে আসছেন, দেখেন জাতিসংঘের মহাসচিবকে কিন্তু নিয়ে আসছে বাংলাদেশে, খেয়াল করে দেখেন, মহাসচিবকে নিয়ে এসে একদিনের জন্য না, সকালে এসে সন্ধ্যায় চলে যান, এই 4 দিন ছিল। হ্যাঁ, যেটা পৃথিবীর কোনো নেতা করে নাই। সেখানে গিয়ে ওই রোহিঙ্গার ক্যাম্পের মাঝখানে মতো একটা ঝুঁকিপূর্ণ জায়গায় গিয়ে প্রফেসর ইউনুস কিন্তু ওই 84-85 বছর বয়সে কিন্তু ভয় পায় নাই, গোটারেসও কিন্তু ভয় পায় নাই এই বয়সে। দুইজন কিন্তু ওইখানে গিয়ে লাখ মানুষের সাথে বসে খেয়ে আসছে, এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। শুধু তাই না, যেই ওই জায়গাটা কিন্তু সমস্ত চোর, বদমাশ এবং ওই গাঞ্জাখোর এবং ড্রাগ অ্যাডিক্টের জায়গা, ওইখানে চালানকারী প্লাস ভারতীয় অন্যান্য ক্রিমিনাল তো আছেই। তো সেখান থেকে এইটা করে আসছে। দ্বিতীয়ত ওই কি বলে এটাকে, ওই যে গ্যাবার্টকে নিয়ে এসে ইন্ডিয়া যেটা করলো, প্রপাগান্ডা করলো তুলসী গ্যাবার্টকে নিয়ে, হ্যাঁ তুলসী গ্যাবার্টকে নিয়ে প্রপাগান্ডা করার পরে আমি তো খুব অ্যাক্টিভ ছিলাম টুইটারে এবং সব জায়গায়। তার পরবর্তীতে যখন হোয়াইট হাউসে প্রেস ব্রিফিং হলো, সেই প্রেস ব্রিফিংয়ে ওই ভারতের মলম বিক্রেতার সাংবাদিক কিন্তু প্রশ্ন করেছে ওই সুর তুলেই যে তুলসী গ্যাবার্ট যে এত অভিযোগ করলো, তোমরা প্রফেসর ইউনুসকে সরাবা নাকি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে নাকি। কিন্তু খুব ঠান্ডা মাথায় এই ট্রাম্পের এত দৌরাত্মের পরেও কাউবয়ের মতো কাজ করে চলছে সারা পৃথিবীতে, তারপরেও কতটুকু সম্মান করলে প্রফেসর ইউনুসকে
সেই কাউবয় ট্রাম্পের প্রেস সচিব বা প্রেস ব্রিফিং এসে ওই মহিলা সে তাকে ওই মলম বিক্রেতাকে থামিয়ে দিয়ে সে বলল যে আমরা মাইনরিটির উপরে অন্যায় অত্যাচার কোনো দেশই গ্রহণ করি না। এবং সে লাস্টে কি বলল যে প্রফেসর ইউনূস বাংলাদেশে যেই ব্যবস্থা নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, সেটা আমরা প্রশংসা করি। একেবারে ওই মোদির মুখের উপর থাপ্পড় মেরে দিল। এটা কিন্তু এখনো কিন্তু আবার একদিক দিয়ে জাতিসংঘের ওই লোকটার নাম ভুলে গেলাম, জাতিসংঘের আরেকজন প্রতিনিধি উচ্চ পর্যায়ের বলে গেছে যে যখন 5ই আগস্টের আগে সেনা প্রধানকে কিন্তু তারা ইতিমধ্যে ওয়ার্নিং দিয়েছে যে তোমরা যদি গুলি চালাও তোমাদের কিন্তু জাতিসংঘের মিশন টিশন সম্বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সুতরাং বিষয়টা এমন না যে সেনাপ্রধান দেশকে ভালোবেসে মায়ায় মমতায় আপ্লুত হয়ে সেই দিন গুলি করে নাই। মাইনকা চিপায় পড়ে ওই দিক দিয়ে ভারতের আদেশ পালন করেছে হাসিনাকে পালাতে দেওয়ার জন্য। কারণ হাসিনা হচ্ছে রয়ের অ্যাসেট, এটাকে বুঝতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে। হাসিনাকে কেন পালাতে দিল বা রয়ের এত আগ্রহ কেন? কারণ আজকে যদি এই 16 বছর বা তার চেয়ে আগে থেকে হাসিনাকে সেই মুজিব পরিবার হত্যা করার পর থেকে কিন্তু হাসিনা আর রেহানাকে ভারতে বসে এরা দুধ কলা খাইয়ে পুষেছে বাংলাদেশের বিরুদ্ধে। এবং এদেরকে যদি আজকে দুধ কলা খাইয়ে পুষে যদি বাংলাদেশের বিরুদ্ধে নিয়োগ করেছে, এত বছর বাংলাদেশে এত ক্ষতি করেছে, এখানে যদি ভারত শেষ মুহূর্তে যদি হাসিনাকে প্রোটেকশন না দেয়, তাহলে বাংলাদেশে আর কোনো দ্বিতীয় ব্যক্তিকে বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহ হিসেবে হাসিনার জায়গায় আরেকটা তৈরি করা যাবে না, আরেকটা হাসিনা, আর একটা অসভ্য পুরুষ বা নারীকে তৈরি করা যাবে না। সেই কারণেই ভারত তার নিজস্ব স্বার্থেই হাসিনাকে প্রোটেকশন দিয়েছে। আর সেনাপ্রধান জাস্ট ভারতের আজ্ঞাবহ এবং ওই দিক দিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি সবকিছু মিলেই কিন্তু উনি মাইনকা চিপা পরেই। আর কারণ আরেকটা জিনিস বুঝতে হবে, মাইনকা চিপাই পরে কাজ করেছে। আর তৃতীয় জিনিসটা বুঝতে হবে, সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক জুনিয়র লেভেলের অফিসাররা সবাই কিন্তু সেনাপ্রধানকে বলছিল যে আমরা ফায়ার করব না, আমাদের জনগণের উপরে, আমাদের ছেলে মেয়ের উপরে আমরা ফায়ার করব না। চোর বদমাশ গুলা বলছিল, যারা হাসিনার চোর বদমাশ জেনারেল ছিল, তারা কিন্তু বলছিল ফায়ার করতে, কয়েকজন করেছো। তারা এখন বহাল তবিয়তে কিন্তু চাকরিতে আছে সেনানিবাসে, এই জেনারেল ওয়াকারের অধীনেই। এখানে একটা জিনিস বুঝতে হবে, বাকি সেনানিবাসের যারা ভারতের এবং স্বৈরাচারী শেখ হাসিনার ঘুষে যারা অন্ধ হয়ে যায় নাই, মোহতে পাগল হয়ে যায় নাই, তারা কিন্তু বুঝতে পারছিল যেখানে গণভবন গুঁড়া করে দেওয়া হয়েছে, সেখানে সেনানিবাসে এই কি বল ক্ষোভে আক্রোশে যেসব জনতা সারা বাংলাদেশে আগুন জ্বলছিল, তারা সেনানিবাসে প্রবেশ করতে 1 মিনিট চিন্তা করতো না। আর তখন কিন্তু আপনার যদি মনে পড়ে, সেই 4ই আগস্ট রাত্রে, 4ই আগস্ট তার 1 সপ্তাহ 2 সপ্তাহ কিন্তু আমি কন্টিনিউয়াস লাইভ করছিলাম, দিনে 4টা-5টা করে। আমি যে নির্দেশ দিচ্ছিলাম সেই নির্দেশেই কিন্তু ছাত্ররা পালন করছিল। মূর্তি ভাঙতে বলছিলাম, ছবি ছড়ে ফেলতে বলছিলাম, গণভবন যেতে বলছিলাম, সেই মুহূর্তে যাচ্ছিল এবং ভিডিও পাঠাচ্ছিল, এবং আমি কন্টিনিউয়াস লাইভে ছিলাম। আমি তখন জেনারেল ওয়াকারের উদ্দেশ্যে আমি বলেছিলাম, যদি 24 ঘন্টার মাঝখানে শেখ হাসিনা পদত্যাগ না করে, তাহলে ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু সেনানিবাসে আক্রমণ করবে। যখন আপনাদের বউ বাচ্চা নিয়ে যদি জ্বলন্ত গাড়ির ভিতরে জ্বলন্ত কিছু দুর্ঘটনা ঘটে, তার জন্য কিন্তু এই জাতি দায়ী থাকবে না। তখন 13 ঘন্টার মাঝখানে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা পালায়। তার মানে কোনো কিছুই কিন্তু জেনারেল ওয়াকার দেশের ভালোবাসায়, দেশপ্রেমে, প্রফেশনালিজমে করে নেই। কারণ আপনি দেখেন, আল্লাহ ওনাকে একটা বিশাল বড় সুযোগ দিয়েছে যে এই যে 5ই আগস্টের পরে যারা একটু চিন্তাশীল, যারা খবর রাখে, সাধারণ চিন্তাশীল হওয়া লাগবে না, যারা সাধারণ খবর রাখে, তারাও কিন্তু জানতো জেনারেল ওয়াকার শেখ হাসিনার আত্মীয় এবং শেখ হাসিনার কি বলে হালেই ধরবে, ওনার স্বার্থটাই দেখবে। কিন্তু তারপরেও কিন্তু মানুষ একটা অত্যন্ত সহানুভূতির সাথে কিন্তু ওনার প্রতি একটা ভালোবাসা জনগণের এসেছিল। জনগণ কিন্তু ওনাকে একটা সুযোগ দিয়েছিল, এবং ওনার ওই দিনের 5ই আগস্টের পরে একটা বিরাট বড় সুযোগ ছিল ঘুরে দাঁড়ানোর। কিন্তু যে কারণে উনি নিজে অবহেলায়, হেলায় এবং মূর্খতায়, আমি দুঃখজনক হলেও সত্যি যেটা বলবো, যে চুল পাকলেই কিন্তু জ্ঞানী হয় না, বয়স বাড়লেই কিন্তু মানুষের জ্ঞান হয় না, বয়সের সাথে সাথে আনুপাতিক হারে জ্ঞানটাকে অর্জন করতে হয়। আর যেই রাস্তাঘাটে খাবারের অভাবে রাস্তার পাশে ফুটপাতে শুয়ে থাকে, তারও চুল পাকে।
ঠিক আছে? আবার বিশ্ববিদ্যালয়ে দেশে বিদেশে অক্সফোর্ডে প্রফেসর মানুষকে শিক্ষা দিয়ে দিয়েও কিন্তু চুল পাকে। সো চুল পাকলেই ওই যে উনি বলেছেন না 40 বছরই চাকরিতে ছিলাম, 40 বছর চাকরিতে অনেকেই থাকে, ঠিক আছে? আবার অনেকেই আরো বিভিন্ন র্যাঙ্কে থাকে। তো সবার 40 বছর চাকরি করলেই বুদ্ধি হয় না। ওনার সুযোগটা আসলেও উনি সুযোগটা হারিয়েছেন, শুধু হারান নাই, উনি পদে পদে প্রমাণ করে এসেছেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। যেমন বিচারিক ক্ষমতা নিয়ে সশস্ত্র বাহিনী মাঠে ছিল, বিশেষ করে সেনাবাহিনী, কিন্তু দিনে দিনে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছিলই। এটা কেন হচ্ছিল? সশস্ত্র বাহিনী নির্লিপ্ত অবস্থায় সশস্ত্র বাহিনীকে বসিয়ে রেখেছে। আমরা আমাদেরকে যখন বিভিন্ন সময় 1991 96 এবং তার পরবর্তী সময়ও মানে যখনই আমরা দেখেছি যে আর্মি নেমেছে তখন কিন্তু সবকিছু ঠান্ডা হয়ে যায়, এটাই আমাদের 96 নির্বাচনে আমি ওই মগবাজারের মসজিদ রোডে ভোট কেন্দ্রে ঢুকে দেখি প্রিজাইডিং অফিসার সুদ্ধা সিল মারছে ধানের শীষে, কানের উপরে চর মেরে চেয়ার থেকে ফেলে দিয়েছিলাম। একই সাথে আমাদের ওয়্যারলেসের খবর আসছে যে আমাদের ইউনিটেরই 30 বাংলার আরেক অফিসার লেফটেন্যান্ট, সে কার্জন হলের ভোট কেন্দ্রে সে এক প্রফেসরকে থাপ্পড় মেরে ফেলে দিয়েছে। এই ছিল সেনাবাহিনীর চরিত্র, দেশপ্রেমিক। আর এখন ওই মন্ত্রী মিনিস্টার তো বাদ দিলাম, উপজেলা চেয়ারম্যানের পা ধরে বসে থাকে প্রমোশনের জন্য।